আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি গ্রি মেকানিক্যাল ইয়াঙ্কার্স প্রবাসের কথা অনুষ্ঠানে। সাথে আছি আমি মাইনুল ইসলাম। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টুডিওতে আমাদের সঙ্গে আজকে অতিথি আছেন জনাব ওসমান চৌধুরী। তিনি সাবেক সহ সাধারণ সম্পাদক, বাংলাদেশ সোসাইটি এবং কুইন্স কমিউনিটি বোর্ড 2 এর মেম্বার। কেমন আছেন আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম চ্যানেলকে ধন্যবাদ এবং চ্যানেলের যারা ভিউয়ার ওনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করি। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সাবেক সহ সাধারণ সম্পাদক বাংলাদেশ সোসাইটির। সাবেক সহ সাধারণ সম্পাদক, জি। আপনি বাংলাদেশ সহ সাংগঠনিক সম্পাদক মানে অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। হ্যাঁ, তো আমরা সহ সাধারণ সম্পাদক বলেছি আপনাকে, সাবেক। হ্যাঁ, তো আপনি এই যে বাংলাদেশ সোসাইটির সাথে ছিলেন, যদি আপনার এই পূর্বের অভিজ্ঞতাটা ছোট্ট করে একটু শেয়ার করেন। ধন্যবাদ। কারণ আমার 20 বছরের অভিজ্ঞতার সংগঠনের সাথে আমি ওতপ্রোত জড়িত। যাই হোক, আমি সঠিক বলবো 2018-তে আমি বাংলাদেশ সোসাইটির বরাবর আমি 4টা চিঠি পাঠানো হয়েছিল তাদেরকে, যে আসন্ন আপকামিং ইলেকশনে আপনি নমিনেশন ফি কমানোর জন্য বলা হয়েছিল। এই কারণে তার মেম্বারশিপ $5,40,000 মেম্বারশিপ কালেক্ট করছে, প্লাস আমাদের রেন্টাল ইনকাম আছে, আমাদের নন প্রফিট অর্গানাইজেশন। তখন ওনাদেরকে বলা হচ্ছিল যে এই নমিনেশন ফি কমালে মধ্যবিত্ত লোক যেন, কোয়ালিফাইড লোক যেন অংশগ্রহণ করতে পারে এবং একজন প্রেসিডেন্ট ক্যান্ডিডেটের জন্য $6,000 নমিনেশন ফি দিতে হয়। এটা অযৌক্তিক কাজ করা। এই জন্য তারপর বলেছিলাম ওনাদেরকে আপনারা সিগনেচার সংযুক্ত করবেন তখন ভোট দিতে, কারণ ফেক ভোট হয় এখানে। ওনারা একটাও আমার কথা মানেন নাই। পরবর্তী দেখা গেল 2019-এ সিংহমার্গে একটা ছেলে একটা সন্ত্রাসী কাজে জড়িত, সে বাংলাদেশ সোসাইটি মেম্বার, তাকে তারা ভোট বানিয়ে এই কাজগুলো করেছে। এবং 2018-তে আমি যখন চিঠি দিলাম, পরবর্তী তোমরা যদি এটা রেসপন্স না করো তাহলে আমি কোর্টে যাবো। আমি কোর্টে গেছে, এগুলো চ্যালেঞ্জ করছে এই জিনিস নিয়ে। তো ওই সময়ে আরেকটা মামলা হয়, সেটা করেছিল নয়ন আলীর প্যালেন থেকে মোহাম্মদ আলী। একদিন দুপুরবেলা, যিনি বর্তমানে তখন ট্রেজারার ছিল, এখন বর্তমানে সোসাইটির সেক্রেটারি, দুপুরবেলা আমাকে ফোন দেবে, ওসমান ভাই যে মহিউদ্দিন দেওয়ান বাংলাদেশ সোসাইটি নির্বাচন কমিশন থেকে ইস্তফা দিচ্ছে, দিয়ে এখন উনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইলেকশন করবে। আমরা তো করবে, তো আমার তো করার কিছু না। তো বলছে না, উনি তো যেহেতু নির্বাচন কমিশন ছিল, উনি সমস্ত পয়েন্টগুলো জানে, এটা করবে। তখন আমাকে উনি উস্কাইতেছে যে হয়েছে বাংলাদেশ সোসাইটি পয়লা বৈশাখ পালন করছে, সেখানে $25,000 খরচ করছে। আপনি তো ট্রেজারার, আপনার চেক লিখলেন কেন? আপনি চেক লিখলে তখন বলেছে, তখন আমাকে উনি মানে রেজিস্ট করতেছে মামলা করার জন্য। বললাম না, আমি আমার সাবজেক্টে থাকবো। উনি আমাকে বললেন যে সামবডি এলস চলে গেল। পরবর্তীতে ওনারা মামলা করে ওনারা ভোটে হেরে যাবে। ওনারা প্যানেল থেকে 2জন ব্যক্তি লসুট করছে, করার পর ইলেকশন আটকানোর পরে ওরাই মামলা করছে। ওদের মধ্যে ছিল যারা এখন কমিটির মধ্যে, এক্সিকিউটিভ কমিটির মধ্যে আছে, একটা হচ্ছে মোহাম্মদ আলী পিছন থেকে করছে, আর ওদের ট্রাস্টি বোর্ডের মধ্যে 2জন ভদ্রলোক আছে। একটা হচ্ছে নামই বলতেছে আজহারুল হক মিলো আর রহিম হাওলাদার, তখনকার সেক্রেটারি ছিল। ওনারা কোর্টের বারান্দায় দৌড়াদৌড়ি করে ওই মামলাটার পক্ষে কাজ করছে। করার পরে এখানে সিম্পল কথা হচ্ছে কি, এই মামলাটা হচ্ছে নিছক একটা গন্ডগোল করা, মানে ওদের পক্ষ থেকে যে মামলাটা সোসাইটির ক্ষতি সাধন করছে। কীভাবে করছে? নির্বাচন কমিশন 2টা প্রার্থীকে তারা ডিসকোয়ালিফাই করে দিচ্ছে। কি হয়েছে? তারা নমিনেশন ফি নিচ্ছে, সবই নিচ্ছে, তারা সিগনেচারে আপনাদের নোটারাইজ করে নেয় ফর্মটাকে, যার জন্য তাদের ডিসকোয়ালিফাই করেছে। তারা তখন ট্রাস্টি বোর্ডের কাছে যা রিকোয়েস্ট করছে যে আমাদেরকে ভ্যালিড করো, চেয়ারম্যান, তারপরে নির্বাচন কমিশন, তারপরে এক্সিকিউটিভ কমিটি, সবাই তাদেরকে ডিনাই করে দিচ্ছে। দিয়ে এই গন্ডগোলটা তারা বাদিয়ে দিচ্ছে। দিয়া সোসাইটি তারা ওখানে $2 লক্ষ খরচ, ওই ইলেকশনে $2 লক্ষ খরচ, কয়েকবার 2বার ইলেকশন আটকে যায় তাদের পক্ষ থেকে। তা করার পরে এখন আমি বারবার মেম্বারশিপ জমা দিয়ে আমার মেম্বারশিপ আটকায় রাখছে। আমি 2021, 22, 23, 24 এবং 2026-এও আমি সরাসরি আমাকে বলা হয়েছে ট্রেজারার যে আসেন ভোট জমা নেবে, আমার পার্সোনাল ভোটটা। ওনারা আমাকে নিয়ে আমার ভোট নেয়নি। 2 দিন ঘোরানোর পরে 3য় দিন আমাকে বললো যে আমাকে প্রেসিডেন্ট সাহেব বললেন, অফিসে গেছি তো, আপনার তো কোর্টে মামলা আছে, আপনার নেওয়া হবে না, আপনার মেম্বারশিপ নেওয়া হবে না। তখন আমি ঠিক আছে, আপনারা যখন এই কথাই বলতেছেন, কোর্টের কথা শোনাচ্ছেন, তখন আমি ফেসবুকে লাইভ সবাইকে জানাই দিচ্ছি যে আমি আমি 2বারের প্রতিনিধি ছিলাম, প্লাস তারা সন্ত্রাসীকে মেম্বারশিপ বানাচ্ছে, এক নামে 4টা-5টা ভোট বানায়। মানে আপনি তো মেম্বার আছেন, আবার মেম্বার 2 বছর পর রিনিউয়াল করতে হয় আর কি। আচ্ছা, তবে পরপর 3বার, তাদের 4বার রিনিউয়াল দিয়েছি। এবারও দিয়েছি, আমাকে রিফিউজ করেছে। পরে আমি থার্ড পার্টিকে একটা ভোট পাঠিয়ে দিয়েছি যে আমাকে, আমি যেহেতু ইলেকশন করবো, এখন ওটা নিয়ে ওরা টানাটানি শুরু করতে। তাহলে কেন আপনার মেম্বারশিপ বন্ধ? আমি স্ট্রং ক্যান্ডিডেট, আমি তাদেরকে চুরি ডাকাতি সমস্ত কিছু আমি ধরতে পারি, এই জন্য আমাকে তার সবসময় অ্যাভয়েড করতেছে। কারণ সোসাইটিতে আজ পর্যন্ত $1 মিলিয়ন হিসাব নাই। সে কোর্টে তারা এফিডেভিট দিয়ে রাখছে যে আমাদের এক্স প্রেসিডেন্ট, আমি হিসাব চাইছি কোর্টের কাছে, ওরা বলে যে আমাদের এক্স প্রেসিডেন্ট কামাল ভাই মারা গেছেন, উনি একটা হিসাব দেখভাল করতেন এবং ওনার উত্তরসূরি যিনি আসবেন উনি এই হিসাব দাখিল করবেন। তখন আমার কনস্টিটিউশনে পরিষ্কার বলা আছে এক্সিকিউটিভ কমিটি এই হিসাবের জন্য দায়িত্ব পালন করবে এবং এর কাস্টোডিয়ান হচ্ছে সেক্রেটারি, প্রেসিডেন্ট, ট্রেজারার।
ওনারা কোর্টে ডাইরেক্ট এভিডেভিট দিয়ে এই কথাগুলো বলে তারা সময় নষ্ট করে আমাকে, আর ওরা উকিল সোসাইটির নন প্রাইভেট অর্গানাইজেশন, তারা আনলিমিটেড পয়সা উকিলের খরচ করে আমার হাতটা মানে খালি সময় বাড়ায় তারা এই টাকাগুলো এখন পর্যন্ত তারা হিসাব। কিন্তু বাংলাদেশ সোসাইটির মূলত কাজ তো হলো প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তাদেরকে নিয়ে এই সংগঠন, তাদের সেবা করাই তো তাদের প্রধান কাজ রে। এদের মেইন কাজ হচ্ছে ছবি তোলা আর আইডেন্টিটি ক্রাইসিসের লোকের জন্য। এই জন্য ওখানে যখন ভোট হয় যে প্যানেল প্রথার সৃষ্টি হয়, প্যানেলে আপনার ডাক উঠে কে কত টাকা দিবে তার সেই পোস্ট, আপনার কোয়ালিটি আপনার থাকুক না থাকুক, আপনার টাকা আছে আপনাকে সেই পদে আপনাকে ঢুকিয়ে দেবে। আপনি যাবেন প্যানেল পথে ইলেকশন করতে, আপনাকে বলবে প্রেসিডেন্ট ইলেকশন করবে, আপনাকে মিনিমাম 1 লক্ষ টাকা খরচ করতে হবে। কিন্তু মূলত এই সোসাইটির কাজ কি আসলে? কারণ অনেক আছে, প্রথমত আমাদের প্রবাসের বেড়ে ওঠা বাচ্চা ছেলেমেয়েদেরকে এই দেশের আমাদের কালচারকে প্রতিষ্ঠা তাদের শেখানোর জন্য, মানুষের দুঃসময় সহযোগিতা করার জন্য, একটা মানুষের নানান রকম কমিউনিটির বৃদ্ধি পেয়েছে, দৈনন্দিন নানান রকম সমস্যা তাদের সমাধান প্রতিকার করা দরকার। কিন্তু একটা মাদার অর্গানাইজেশন, এদের অনেক দায়িত্ব আছে, কিন্তু এরা কোনোটাই পালন করে না। যারা ইলেকশনের আগে এই আমি দেখে আসছি বিগত 20 বছর আমার ওই মন ধরে আপনার এজেন্টটা আসবে, ইস্তাহার দিবে, কোনোটাই বাস্তবায়ন হয়। মানে নির্বাচনের আগে নানান প্রতিশ্রুতি তো থাকে। জি, এবং এটা বারবার হয়ে আসছে, আমি এটা সাক্ষী, আমি প্রমাণ, এটা কোনো সময় পালন হয় না। এবং এবার তারা একটা কাজ করেছে কি, মানুষ $20 দিয়ে এখন মানুষ মেম্বারশিপ কেউ ভোটার হতে চায় না। এবার তারা করলো কি, এই ইলেকশনে তারা সাধারণ সভা করছে, এখানে 180 জনের ক্যাপাসিটি, সেখানে করছে, করার পরে তারা ওইখানে ওই সভাতে, সাধারণ সভাতে AGM এর মধ্যে তারা ওই আপনার কমিটি চেঞ্জ করছে, নিয়ম সিস্টেম ওটা করতে পারে না। পরে তার তলে বিশ্ববিদ্যালয়ের ঘরের মধ্যে, রুমের মধ্যে 4-5 জন এক্সিকিউটিভ কমিটি মিলে কি করছে, যে বাংলাদেশ সোসাইটি আগামী যে ইলেক্টেড হয়ে আসবে তার 3 বছরের ক্ষমতা থাকবে, 3 বছরে $30 তার মেম্বারশিপ হবে। মানে 5 টাকা 10 টাকা দিয়ে কেউ মেম্বারশিপ হয় না, এখন $30 দিয়ে কেউ মেম্বারশিপ হতে যাবে। ওইখানে একটি করলো কি, বড় লোকদের জন্য ওই মেম্বারশিপটা বৃদ্ধি করে দিল। আর কথা বলছে তখন মানে $20 দিয়েও মানুষ মেম্বারশিপ হয় না। আর এক রাতে ভোট পড়ে 25 থেকে 26,000 ভোট হয় এক রাতে, বিকাল 6টা থেকে। জনাব ওসমান চৌধুরী, আসছি আপনার কাছে। সম্মানিত দর্শক, আমরা কথা বলছিলাম গিরি মেকানিক্যাল ইয়াংকার্স প্রবাসের কথা অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আজকে যুক্ত আছেন ওসমান চৌধুরী, তিনি বাংলাদেশ সোসাইটির একজন সাবেক সহ সাধারণ সম্পাদক। তার সাথে কথা বলছিলাম আসলে বাংলাদেশ সোসাইটির নানান অনিয়ম দুর্নীতি নিয়ে তিনি কথা বলছিলেন, এবং তিনি দায়িত্ব থাকার সময়ে, দায়িত্বকালীন সময়ে সে সময় কিন্তু যে ধরনের অনিয়ম দুর্নীতি হয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছেন। আমরা জানার চেষ্টা করব বাংলাদেশ সোসাইটি আসলে কি কাজ করে, এবং তাদের এই যে সংগঠনের মধ্যে আসলে কি ঘটছে, এবং সেখানে কি ধরনের অনিয়ম দুর্নীতি হচ্ছে, এবং তারা আদৌ কি প্রবাসীদের জন্য কাজ করছেন কিনা, সে বিষয়গুলো জানার চেষ্টা করছিলাম। আপনি অনিয়ম দুর্নীতির কথা বলছিলেন, একটু স্পষ্ট করবেন আসলে আপনি থাকা অবস্থায়, দায়িত্বে থাকা অবস্থায় কি ধরনের অনিয়ম দুর্নীতি আপনার চোখে পড়েছে? যেমন একটা 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠান হয়, সবাইকে আমরা কমিউনিটির মত বিনিময় সভা করা হয়, করার পর তাদেরকে সংক্ষিপ্ত করা হয়, করার পরে তখন ওরা করে কি, যত পেপার পত্রিকা সব অ্যাড যায়, তারপরে যিনি ওই সময় যিনি সেক্রেটারি ছিল আমার সাথে, উনি করলেন কি রোবোকলের ওনার ভয়েস দিয়ে মেসেজ ক্যাম্পেইন করার জন্য। আমি বললাম দেখেন, আপনি আমাদের 17, 18, 20টা মিডিয়াতে যাচ্ছে, তারপর রোবোকলের কোনো প্রয়োজন নাই, আপনারা কেন এরকম অনেক গায়ের জন্য করে দেন। আর ওনাদের মন মতন যখন যেটা একটা ম্যাগাজিন তৈরি করবে, তখন করবে কি, আপনি যে ইলেকশনের সময় যারা ওনাদের সহযোগিতা করছিলেন তাকে আপনি ম্যাগাজিনে মানে ম্যাগাজিন তৈরি করে সেই কোম্পানিকে, সেই ফার্মকে দিতে হবে। তো আমি ওনাদেরকে বললাম যে এইভাবে মনোপলি বিজনেস না করে আমরা ওপেন কোটেশন দিব, এবং তারা সাবমিট করবে, আমরা যে লোয়েস্ট হবে, যে কোয়ালিটি হবে, আমরা তাকে কাজ না দিয়ে, যিনি ওনাকে ইলেকশনের সময় কাজ করেন, মনোপলি যে রেট চাবে সেই রেটে ওনাকে দিতে হয়। এটি হলো অনিয়ম তাদের। বর্তমান কমিটি যারা রয়েছেন তাদেরকে আপনি অযোগ্য বলছেন কেন? তারা ওই তো বললাম, বাংলাদেশ প্যারেড একটা অর্গানাইজ করতে পারে না। একজন থার্ড পার্টি নিয়ে আসছিল, শাহ শহীদুল হক, ওনার মাধ্যমে ওখানে গেছে, যা 2 নম্বর হয়ে গেছে। কিন্তু দায়িত্ব হচ্ছে মূল বাংলাদেশ সোসাইটির এই দায়িত্বটা পালন করার কথা। তারা আগের থেকে এটা প্রিপারেশন নেবে, কিন্তু তারা আসছে বাংলাদেশ কমিউনিটি দেখার জন্য। শাহ শহীদুল হক নিয়ে আসছে, আর জ্যাকসনের বিজনেস নিয়ে আসছে, তাদেরকে তো দেখার জন্য আসছে, তারা ব্যর্থ হয়ে গেলে। আর তারপর একটা কথা বলবো, তারা 50 বছর পূর্তি পালন করলেন, সেখানে তারা করলেন কি, হাই $50 দিয়ে ফি দিয়ে আপনাকে 5 স্টার হোটেলে খেতে যেতে হবে। আমাদের মেজরিটি মানুষ হচ্ছে মধ্যবিত্ত লেভেলের লোক, তাদের অ্যাবিলিটি নাই যে $50 দিয়ে আপনি এক সন্ধ্যা খেতে যাবে বা অনুষ্ঠান দেখতে দেবে। যদি মধ্যবিত্ত সবার জন্য করতো তাহলে হতো। এখন হবে কি, আর যখন মিটিং হয় এবং সবার আগে কমিউনিটিকে আসো, তোমরা ঐক্যবদ্ধ। আর যখন হাই অনুষ্ঠান করে তখন কমিউনিটির প্রয়োজন, তখন বড় লোককে দেখে তারা ডেকে নিয়ে যায়, আসে ওখানে অনুষ্ঠান করে, আর কোয়ালিটি ওখানে ডিভাইডেড করে দিল। এখন তারা ডাকে আসো বাংলাদেশের সাথে ঐক্যবদ্ধ করে। কীভাবে ঐক্যবদ্ধ করবে? তোমরা যখন $50,000 দিয়ে মেম্বার অনুষ্ঠান করো, মধ্যবিত্তির কথা চিন্তা করো নাই, এটা কি কোনো হলো বলেন? তো যারা সদস্য তাদের কি প্রতি বছর রিনিউ করতে হয়? 2 বছর পর পর 2 বছর পর পর তাদেরকে কত ডলার দিতে? $20 দিতে হয়। তো
তো এটা একজন সাধারণ যিনি প্রবাসী রয়েছেন তিনি আসলে কেন দিবেন বাংলাদেশ সোসাইটিকে? এখানে আমি সুন্দর কথা বলছেন, এখানে মেজরিটি কেউ দেয় না। ম্যাক্সিমাম যখন ইলেকশন আসে এক রাতে যে 25,000 30,000 ভোট জমা হয়, তার আগেই বিধায়ক সিগনেচার ছাড়া ভোট সব নিয়ে কমিউনিটি আছে, আপনাদের কি বলে প্রমোটার আছে বিভিন্ন অর্গানাইজেশনে, তারা এক হাতে সমস্ত সিগনেচার ফিল আপ করে দিয়ে এক রাতে 25,000 ভোট হয়। কি জন্য ভোট হয়? একটা তখন ওটা অকশন হয়। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। আপনি কত ভোট জমা দিলেন, আপনি দেখলেন যে আপনি 5,000 দিচ্ছেন, তখন আপনি পরবর্তী যে প্যানেল আছে তারা দেবে 6,000, এইভাবে করে বাড়তে থাকে ওই রাতে। এর আগে কিন্তু ভোট হয় না। সাধারণ সভা হয়েছে 200 লোকের ক্যাপাসিটি, কুইজ প্লেসের ক্যাপাসিটি 200 লোক, 180% ক্যাপাসিটির লোক, সেখানে লোক নাই, সেখানে শূন্য থাকে। আর এক রাতে 26,000 ভোট একটা রুমের মধ্যে, ছোট্ট একটা রুম 26,000 ভোট কীভাবে হয়? এবং ভোটের নিয়ম হচ্ছে আপনার, আমার কনস্টিটিউশন বলা আছে যে আমি আমার পরিবারের সদস্য টাকা দিব, মেম্বারশিপ দিব। একটা পরিবারে কজন থাকে? 5 জন থাকে। সেক্ষেত্রে তারা করে কি, 5টা রিসিট দেবে, সেখানে না করে একবারে 25টা রিসিট কাটে, কারণ ওই যে এক রাতে বান্ডিল করে ভোট নিয়ে যায়। তো এটি তো অনিয়ম, এটা কনস্টিটিউশন কমপ্লিট ভাইলেট। তাহলে নির্বাচনের শুরু থেকেই যেই সংগঠনের মধ্যে অনিয়ম ঢুকে আছে এবং সেটা খুবই উন্মুক্ত এবং স্পষ্টভাবে মানুষ বুঝতে পারতেছে যে এখানে এই ধরনের অনিয়ম হচ্ছে, তার মধ্য দিয়ে নেতা নির্বাচিত হচ্ছে, অর্থাৎ সভাপতি নির্বাচিত হচ্ছেন। তো তারপরেও কেন মানুষ এই সোসাইটির সাথে আছে? সোসাইটি এটা একটা মাদার অর্গানাইজেশন, অনেক পুরোনো সংগঠন। এটার একটা মানুষ একটা রেসপেক্ট করে, এবং যারা বিল্ড করে গেছেন, প্রতিষ্ঠাতা করে গেছেন, তাদের মহৎ উদ্দেশ্য ছিল। এই জন্য বাংলাদেশ সোসাইটিকে মানুষ এই দেশে মেন স্ট্রিমে তারাও দেখে জাতীয় সংগঠন হিসাবে জানে। কথা বলছেন, এই জন্য করতে হবে কি, যখন ওথ হবে তখন আমার যে যা ধর্ম নির্বাচিত হবে তাকে পবিত্র ধর্মগ্রন্থ স্পর্শ করে পবিত্র করতে হবে, আমি সংবিধানকে সম্পূর্ণ মাইনে চলতে পারি। তাহলে কেউ অন্যায়, চুরি, ডাকা, এই অনিয়মগুলো করতে গিয়ে বিরতি থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কি, আপনার একটা জিনিসকে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, ওখানে আর একটা গ্রুপিং হয়, 2 গ্রুপ। এখন যার টাকা বেশি সেইভাবে সাপোর্ট করে, তারা 2 ট্রামের বেশি থাকতে পারবে না। যে যত ইনভেস্টমেন্ট করুক, 2 ট্রাম, তাদের যে বাংলাদেশ প্রেসিডেন্ট 2 ট্রামের বেশি ইলেকশন করতে পারবে না। ঠিক বাংলাদেশ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান 2 পদের বেশি, 2 ট্রামের বেশি থাকতে পারবে না। ওনারাই মেন গন্ডগোলের মূল্য। ওনারা মাসুল শক্তির জন্য টাকার গরমে দেখায় ভোট বানায়, ও সাপোর্টিং দেয়, পার্টিকে সমর্থন করে। এবং একটা বাংলাদেশ সংগঠনটা হচ্ছে জাতীয় সংগঠন লেভেলে। এই ওখানে নেতা, যারা নেতা হবে তাদেরকে সেই জাতীয় চরিত্র ক্যারেক্টার ভাবতে হবে, না করে ওরা সোসাইটি ওটা করে কি গ্রুপিং করে কি। এই জন্য আজকে আপনার যখন ফাদার মাদার যদি সঠিক নেতৃত্ব দেওয়ার ছেলে মেয়েছে, সেভাবে গড়ে উঠবে। আপনি তাদেরকে ছেড়ে দিলে, বাবা মা যদি জাহান নামে জায়গা, তাহলে তার হলো না। আপনি প্রিন্সিপাল, আপনাকে প্রতিটা সংগঠনকে তারা ওইভাবে গাইডিং করুক যে একটা কমিউনিটির মধ্যে, একটা দেশে, একটা জেলার মধ্যে 3টা সংগঠন হয়, তারা প্রতিনিধি করতে পারে যে তোমরা আসো, তোমাদের কি সমস্যা হয়েছে মিলাই দিয়ে তোমরা নিরপেক্ষভাবে চলে আসো। এভাবে কমিউনিটিকে বিভক্ত করো না। কিন্তু এটা মুরব্বীর ভিতরে ঠিক নেই, তো মুরব্বী কী করে এটা ঠিক করবে? তাতে মুরব্বী ঠিক করতে লাগে, মুরব্বীকে ঠিক করতে হবে আগে। তাই এগুলো নিয়মগুলো ওদের মানতে হবে। যারা সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু সংগঠনে এই যে দায়িত্ব নেওয়ার আগে নানান প্রতিশ্রুতি দিয়েছেন। তো এই যে বর্তমান কমিটি, তাদের প্রতিশ্রুতিগুলোর কি কোনোটা বাস্তবায়ন হয়েছে? আমার মনে হয় না কোনোটা হয়নি। কিন্তু একটা করার মধ্যে একটা হয়েছে যে কবরটা মানুষের কাজে লাগে, এই জিনিসটা করা হয়েছে। সেখানে কোনো নিয়ম নেই যে যখন মানে একটা নিয়ম থাকবে, একটা ক্রাইটেরিয়া থাকবে কি এটাকে কীভাবে কোনো যে যিনি সমাজ কল্যাণ সম্পাদক, তার মাধ্যমে জিনিসটা আসলো, সেক্রেটারিকে ফোন আসলো যে আমার একটা কবরের দরকার, হ্যাঁ দিয়ে দিল, দেওয়ার পরে মিটিংয়ে নিয়ে আসলো। কিন্তু একটা সিস্টেমে আসতে হবে, সেটা কোনো হিসাব থাকে না। তবে কবর কিনবে 300, হয়ে যায় দেখা গেল কবর কিনছে 200, এটার কোনো প্রকৃতির হিসাব নেই। এটা এর আগেও এটা বহুত কথা হয়েছে, আমি এটা করছি। কারণ আমি চাই এটাকে ডিসিপ্লিন হওয়ার জন্য আরও কতগুলো ধারা আছে আমার, সেগুলো আমি একটু বলতে পারবো আপনাকে যে এগুলো করলে একদম সোজা এরিয়া হয়ে যাবে আপনার বাংলাদেশ সোসাইটি। মানে এক্সিকিউটিভ কমিটি 2 বছর মেয়াদে থাকতে হবে। আচ্ছা, আপনার আর দিয়ে দিচ্ছি এখানে বোর্ড অফ ট্রাস্টি 2 বছর মেয়াদ, ধর্মগ্রন্থ নিয়ে শপথ করতে হবে। তারপর সোসাইটির নেতৃত্বে বাংলাদেশ প্যারেডে আয়োজন করা,
মেধাবী এবং নতুন প্রজন্মকে আমাদের এই সংগঠনের সাথে সম্পৃক্ত করতে হবে। সেটা না করে ওনারা করে কি আমরাই ফাইট করে মানে নিজেরা বিভেদ সৃষ্টি করে নতুনরা কী করে আসবে। আর একটা অনুষ্ঠান করা সোসাইটির মধ্যে যেটা আমি সবার মধ্যে এর আগেও বলছি যে অনুষ্ঠান হবে 7টার সময়, আমি আসবো 8টার সময় আসে আমাকে বক্তৃতা দিতে হবে। বক্তৃতা যে মাইক নেই সে আর মাইক ছাড়ে না। তো এখানে নিয়মটা আমি বলেছি যে এখানে আমাদের মা বোনরা সারাদিন কাজ কাম 7 দিন পর একটা অনুষ্ঠানে যায় বক্তৃতা শুনতে তারা যায় না, 2 মিনিট কথা বলবে, বলা লিখিত রিটেন টেস্ট নিয়ে যাবে, দিয়ে সার্ভ করে দেবে যে অন টাইমে শুনবে, কি আসলে আসলে দেখার বিষয় নয়। এইভাবে না করলে সোসাইটি কেউ থাকে না। তখন অনুষ্ঠান হায়ার করা শিল্পী, ঢাকা থেকে জাতীয় শিল্পী নিয়ে আসছে, তারা বসে রয়েছে, বা রাত্রে 11টা বাজে, পরের দিন সকালে যাবার কাজ কাম আছে। তো মানুষ এইভাবে সোসাইটিকে বিশৃঙ্খলার সৃষ্টিতে ভরে গেছে। তো এগুলোকে করতে হলে সোসাইটিকে এই ধারাগুলো পালন করতে হবে। আপনি তো আগামী দিনের নেতৃত্বের প্রতি একটা দিক নির্দেশনা রেখেছেন, আপনি কি আগামী দিনে সোসাইটিতে আবার নেতৃত্বে আসতে চান? ইনশাল্লাহ আমি চেষ্টা করছি আমার আপ্রাণ, কিন্তু মানুষকে মোটিভেশন করতে পারি। আমি কোনো ভোট বানাই না, আমার একটা ভোট, কারণ কমিউনিটিতে অনেক মানুষের ভালোবাসা আছে, মানুষ আমাকে চাইতেছে রাস্তাঘাটে, জিজ্ঞেস করে ওসমান তুমি আগে যখন সোসাইটি, তারা আজকে 50 বছর যাবৎ দেখছে যে লাউ সে কদিই হচ্ছে, কোনো পরিবর্তন নেই। মুখে মুখে ইলেকশন আসে, অনেক কথা বলা হয়, আমি তো দেখি, আমি নিজেও দেখে আসছি, আমি কয়েকবার দেখছি, একটা প্যারেড করতে পারে না তারা, আর কি করবে? তাহলে এরকম একটা অযোগ্য সংগঠন যদি বলি, মানে যে সংগঠনটার নেতৃত্বটাই সঠিক না, সেখানে আপনি কেন নেতৃত্ব দিতে? আমি চেষ্টা করছি, যেহেতু 50 বছরের সংগঠন, এটা সবাই মেন স্ট্রিম আইডেন্টিফাই, আমি নিজেও ছিলাম, এটাকে বহু জায়গায় প্রতিষ্ঠা করছি, আমেরিকার বিভিন্ন মিডিয়ার মধ্যে আমি এটা ইনপুট করছি। এটাই আমার লাস্ট চেষ্টা। এটা এরপর না হলে এই অনিয়মগুলো, এই যাবৎ সোসাইটির 20টা মামলা হয়, আমাকে সমস্ত নথি বসে, এই 20টা মামলা হচ্ছে, এটা তো অস্কার পাওয়ার মতন, এটা তো অস্কার পাওয়ার সংগঠন। এতগুলো মামলা কেন হবে একটা নন প্রফিট অর্গানাইজেশন, এবং ইনক্লুডিং ক্রিমিনাল মামলা, 3টা ক্রিমিনাল মামলা হয়। তো এটা কেমন সংগঠন? যদি এবার যদি ফিক্স না হচ্ছে, তো এটার ভবিষ্যতে আমি কোর্টকে আমি যে আমার লসুট আছে ওখানে আমি ডিমান্ড করবো যে আমার এই দাবিগুলো যদি সোসাইটি মেনে নেয়, তো কন্টিনিউয়াসলি আদালতে কমিটি তোমরা ডিজার্ভ করে দাও, কারণ এটা একটা আবর্জনা হয়ে তৈরি করে ফেলছে, এভাবে বাংলাদেশ কমিউনিটিকে ডিস্ট্রয় করতেছে কয়েকজন মুষ্টিবাহীর লোকে। এর জন্য তো একটা দেশের ভাবমূর্তিতে নষ্ট করতে পারে না। অসংখ্য ধন্যবাদ জনাব ওসমান চৌধুরী। আমরা কথা বলছিলাম গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স প্রবাসের কথা অনুষ্ঠানে, আমরা বাংলাদেশ সোসাইটি নিয়ে কথা বলছিলাম, তার আন্তঃবান্ত তুলে ধরার চেষ্টা করছি। আমরা একটু আমাদের সঙ্গে যিনি অতিথি আছেন তার ব্যক্তিগত পেশা নিয়ে কথা বলতে চাই। আপনি আপনার কর্মজীবনে কি করছেন? কর্মজীবনে আমি লজ্জা করে আমি ইয়েলো ট্যাক্সি প্রফেশনের কাজ করি, এবং কাজ করলে আমি এখানে অত্যন্ত আমি ফ্রিডম আছে আমার। যেমন যখন আমি চলে আসছি কাজ থেকে, আমি গাড়ি নিয়ে চলে আসছি, আমার ফ্রিডম। আমি এখানে প্রচুর মিটিং মিছিল করি, প্রায় দিনই আমাকে মেন স্ট্রিমের সাথে জড়িত। হ্যাঁ, আমি মুদ্রার সাথে কাজ করি, এটাই আমার পেশা। এবং যেটা পেশা ছোট হলো, ক্ষুদ্র হলো, কিন্তু কর্ম এখানে দেশের মানুষের যুক্তরাষ্ট্রে আপনার কোনো কাজই ছোট নয়, সবাই সব কাজ করতে পারে। আমি যেখানে বলি আমি ট্যাক্সি চালাই, তাদের রেসপেক্ট করে আমাকে। ইভেন কি একটা জিনিস বলি, আমি কমিউনিটি বোর্ডের মেম্বার, তো গত টার্মে আমি অ্যাড্রেস চেঞ্জ করছি, যেটা আমার ডিস্ট্রিক্ট ছিল না, আমার ওখানে পসিবল ছিল না, কিন্তু গভর্নমেন্ট থেকে আবার ওই এলাকাটাকে তাদের ইনক্লুড করে নিয়েছে, আমার ডিস্ট্রিক্ট হিসেবে কাউন্ট করে নিয়েছে, নিয়ে আমাকে ওখানে আবার বহাল রাখছে। আপনি যে কুইন্স কমিউনিটি বোর্ডের মেম্বার, এখানে আপনার কি কাজ? এখানে কমিউনিটি আমি যে ডিস্ট্রিক্টে বাস করি, সেখানে ওখানে যতগুলো উন্নয়নের কাজ হয়, নতুন বিল্ডিং হবে, একটা বার ওপেন হবে, রাস্তাঘাটের সমস্যা, এই কাইন্ড জিনিস আগে প্রথমে আমাদের বোর্ডে আসে। বোর্ডে পাস করার পরে ভোটাভুটিতে পাস হওয়ার পর এটা চলে যায় বড় প্রেসিডেন্টের অফিসে, বড় প্রেসিডেন্টের পাস করার পরে যাবে আপনার মেয়রের কাছে, ওখান থেকে অনুমোদন। কারণ আমাদের অনুমতি ছাড়া কোনো কাজ হবে না। যেমন এর আগে অ্যামাজন আমাদের ডিস্ট্রিক্টে আসছিল, অ্যামাজন ওখানে হেডকোয়ার্টার করবে কুইন্স, আমাদের অ্যাস্টোরিয়া লং আইল্যান্ড সিটিতে আমাদের কমিউনিটির মধ্যে ছাড়া আসছিল, এবং গভর্নর এবং মেয়র ওনাকে অনুমোদন দিয়েছিল, কিন্তু আমাদের ভেটোতে শেষ পর্যন্ত হেঁটে চলে যায়। আমরা কমিউনিটির মধ্যে অ্যালাউ করি নাই, কেন ওখানে আশেপাশে বিল্ডিংয়ের দাম বাড়ে যাবে। আর অ্যামাজন করে কি চাকরির কথা বলছে, ওখানে মিডিল ক্লাসের যে ওনাদের আত্মীয় স্বজন যে সমস্ত লেভেল আছে, ওনাদের জব বিলন দেয়। এই জন্য তারা বলছিল যে ইউনিয়নাইজেশনের রাইট দিতে হবে, কিন্তু ওটা মানে নাই। তখন পরবর্তীতে তারা এটা ব্যাকআপ করে চলে গেছে। এই দায়িত্ব পালনকালে আপনার উল্লেখযোগ্য ঘটনা কি? যেমন ওই যে আপনার ইয়েটা আপনার বললেন এছাড়া লোকাল যে সমস্ত কাজকাম, যেমন ওরকম বাইক, যেটা প্রতিবাদ জানাইছিলাম যে আপনার স্কুটার, যেগুলো মোটর বাইক, ইলেকট্রিক বাইকগুলো, ওদের লাইসেন্স প্লেটে তারা রবারি করে, ডাকাতি করে। হ্যাঁ, তো করার পর অ্যাটর্নি বোর্ড থেকে, ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস থেকে আসলো যেটা এটাকে প্রতিরোধ করতে হবে। তো অনেকে পক্ষে তুলল, আমি বলে দেখো রুল অফ ল, আমি তাকে সাপোর্ট করি যে হার্ড জব করে আমি অ্যাকসেপ্ট, আমি হার্ড জবের পক্ষে, কিন্তু তারা ওই উইদাউট লাইসেন্সে এটা আমি মানি না। তারা মোটর সাইকেল দিয়ে কাজ করতে পারবে,
মোটর এমনি রেগুলার সাইকেল দিয়ে তারা কাজটা করতে পারে, কিন্তু লাইসেন্স প্লেট বিহীন মানুষকে মেরে দিচ্ছে, ডাকাতি করে নিয়ে যাচ্ছে, এটা তো কাম্য হতে পারে না। তো এরকম এরকম এই সমস্ত প্রজেক্টের উপরে বিভিন্ন শুনানি হয়, কোনো ভালো মন্দ যেটা হয় সেটার প্রতি আমরা ভালো মন্দ কুইন্স কমিউনিটি বোর্ডের দায়িত্ব পালনকালে আপনি বাংলাদেশি কমিউনিটির জন্য আসলে কি করতে আমি বাংলাদেশ কমিউনিটির জন্য ওখানে আমি যেমন প্যান্ডেমিক যখন হলো তখন আমি ওখানে বললাম যে হয়েছে বেরিয়াল ফান্ড ছিল গভর্নমেন্টের, প্রচুর টাকা ছিল, তো বিভিন্ন কমিউনিটি টাকা পাইছে, তখন আমি ওখানে দাবি তুললাম যে এরকম আমার কমিউনিটি বাংলাদেশে বহু লোক মারা গেছিলো, আমরা আমাদের নিজের টাকাতে ফান্ডিং করছি, এটার ব্যাপারে আমাদের কিছু হেল্প চাই। তখন আমি তো তখন তো বাংলাদেশ আমি মেম্বার না, তখন আমাদের জেনারেল সেক্রেটারি তখন ছিল রুহুল আমিন সিদ্দিকী, ওনাকে ফোন করলাম যে বেরিয়াল ফান্ড আসছে, আপনারা আপনার যোগাযোগ করুন। বললাম আপনি ব্যবস্থা বললো, আমি বললাম দেখেন আমি তো কোনো পদেও নয়, আমি কোনো না, আপনারা সহজে আসেন আমার সাথে। ওনারা কোনো এটা তো করতে পারলেন না, ওরা অ্যাপ্লিকেশন করতে পারে। আমি বললাম, তারপর বললাম যে এখন বাংলাদেশের প্রতিটা এলাকায় আমাদের কাউন্সিল রিপ্রেজেন্টেটিভ আছে, তারা বাংলাদেশ কমিউনিটি ভালো করেছেন, আমাদের ভোটের একটা উল্লেখযোগ্য পাওয়ার আছে, তাদের কাছে যা লবিং করলে আমরা ফান্ডটা পাইতে পারি। তারা ওটা করলো না, ওটা শুনলেন না, ওনারা ওই যে ওনাদের মন মতন যেটা করি সেটা। আমি একটু আপনার পেশা সংক্রান্ত বিষয়ে যেতে চাচ্ছি, কারণ নিউ ইয়র্কে অনেক ট্যাক্সি চালক আছে, এই ট্যাক্সির যে ব্যবসা এটি আসলে বর্তমানে কেমন? ট্যাক্সির ব্যবসা আমি মনে করি এখন আমার যেমন ইয়েলো চলা, ইয়েলো একসময় খুব আমরা ক্রাইসিস ছিলাম, এখন আমাদের গাড়ির মধ্যে উবারের আছে, লিফট আছে, কার্ব আছে আমাদের, হ্যাঁ এখন মানে আমাদের বাম্পার বিজনেস ইয়েলো ট্যাক্সিতে এখন। কিন্তু আপনার নিউ ইয়র্ক সিটিতে কিন্তু পর্যটক অনেকাংশেই কমে গেছে, ব্যবসা স্বাভাবিক আছে না? ব্যবসা স্বাভাবিক আছে আমি মনে করি। আমি ইয়েলো ট্যাক্সি আমি কাজ করি, আমি দেখি ব্যবসা স্বাভাবিক। আমি 4টা অ্যাপসের বিজনেস পাইতেছি, আমি ইয়েলোর বিজনেস পাইতেছি। এটাকে আমি মনে করি হয়তো কেউ হয়তো অভিজ্ঞতা সম্পন্ন না বলে এই জন্য হচ্ছে। উবারের তো ফেয়ার 80% 90% ফেয়ার উবার লিফট আসছে 1 সপ্তাহ আগে, কিন্তু উবার আজকে 2 বছর যাবত। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের জায়গা থেকে যে কাজটি হচ্ছে, আইসের এই যে ধরপাকড় এবং আরও যে চাপ, অর্থাৎ অভিবাসীদের উপরে যে চাপ রয়েছে, তার ফলে কি আপনার ট্যাক্সি চালকরা কি কোনোভাবে ভীত, না তারা স্বাভাবিকভাবেই তাদের কাজ করতে পারছে? সবাই কাজ করছে, কিন্তু যাদের একটু দুর্বলতা, তারা একটু দুর্বলতা থাকবেই, এটা স্বাভাবিকতা। তো তারা যে যখন সুযোগে যেভাবে করে, কিন্তু আতঙ্ক আছে না আছে, তারপর ভয় করে কখন কোন ধরনের মানে আইন তখন পানি ভাত, তো এই জন্য মানুষ একটু অসংকিত আছে আর কি। এমনি ওভারঅল যে চালকরা রয়েছেন নিউ ইয়র্ক সিটিতে, তারা স্বাভাবিকভাবেই তাদের কার্যক্রম পরিচালনা করতে পারছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ করছে আর কি। হয়তো যাদের সমস্যা আছে, একটু দুর্বলতা আছে, তারা হাইট করে চলে আর কি। এটাই আমি যেটুকু জানি দেখি, বা গ্যারেজে একটু ড্রাইভার কমে গেছে এই কারণেই, যে কিছু লোকের একটু দুর্বলতা থাকার কারণে তাহলে একটু দূরে সরে রয়েছে আর কি। আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে, আপনার এই ট্যাক্সি চালানো জীবনে একটা ঘটনা বলেন উল্লেখযোগ্য, যেটি আপনার মনে এখনো দাগ কাটে এরকম। 2000 সালে একটা আমাকে ওটার কারণে আমি ওয়ার্ল্ড ওয়াইডে পরিচিতি লাভ করছি। সেটা হচ্ছে এক ভদ্রমহিলা আমার ক্যাবে উঠেন, আমার একটা ডেস্টিনেশন যান, তো ওনার ভাড়া উঠছিল $10.17। উনি আমাকে $20 দেবেন, আমার $9 আমাকে ফেরত দাও। আমি 30 সেন্ট এখন টিপস পাইছিলাম। পরবর্তীতে আমি আবার যাত্রী তুলতে যাই, দেখি আমার ট্রাঙ্কের মধ্যে একটা লাগেজ, হ্যান্ড ক্যারি লাগেজ। তো লাগেজটা সামনে রাখছি, রাখার পরে ওখানে চলে যাওয়ার পরে তো আমি ওইটা কী করবো, তখন আমার অর্গানাইজেশন অফিসে গেলাম, নিয়ে যে সুটকেস পাইছি, তখন আমাদের কলিগ খুলে ভিতরে দেখো 2 প্যাকেট ডায়মন্ড রিং ঝকঝক করতেছে, প্রায় কাগজপাতি প্রায় $3 লক্ষ ডায়মন্ড ছিল ওখানে। তো ওইটা একটা উল্লেখযোগ্য ঘটনা। আর এরকম অনেক ঘটনায় ঘটছে, আমার উপর হামলা হয়েছে, সেটা আমি কাউকে, যারা হামলা হয়েছে আমি কোনদিন কাউকে ছাড়ি নাই, তাদেরকে পুলিশ গ্রেপ্তার করাইছি। এটা আমার আর কি প্রতিবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব ওসমান চৌধুরী আমাদের চ্যানেলের স্টুডিওতে আসার জন্য। সম্মানিত দর্শক, আমরা কথা বলছিলাম গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স প্রবাসের কথা অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম বাংলাদেশ সোসাইটি নিয়ে। নিশ্চয়ই বাংলাদেশ সোসাইটি আগামী দিনে যারা প্রবাসী রয়েছেন, অভিবাসী রয়েছেন, তাদের জন্য কাজ করবেন এবং তাদেরকে নিয়ে কাজ করবেন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের সাথেই থাকবেন। নিউ ইয়র্কের ইয়ংকার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া। পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ংকার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477।
নিউ ইয়র্কের ইয়ংকার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ংকার্সে মিডিয়ার শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477।